হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? আর বলিস না দিদি ভাই, কাল রাত থেকে গায়ে ভীষণ জ্বর। সারা রাত মাথার যন্ত্রণার জন্য ঘুমোতে পারিনি। ও মা, তাই তো, তোমার গায়ে তো দেখছি ভীষণ জ্বর আছে। দাঁড়াও, আমি বাবাকে গিয়ে এখনই বলছি তোমার জন্য ওষুধ কিনে দিতে। না দিদি ভাই, তোর বাবাকে সব কিছুই বলিস না, তাহলে যে তোর মা আমাকে খুব বকবে। কতবার তোমাকে বলেছি তোমার মাকে আমি দেখতে পারবো না, তোমার বোনের বাড়ি রেখে এসো। গিন্নি, এ তুমি কেমন কথা বলছো? আমার মাকে আমি কিভাবে পরের বাড়িতে রেখে আসবো? মা বুঝি তোমার একার, তোমার বোনের না? তোমার যেমন তোমার মাকে দেখার দায়িত্ব আছে, ঠিক তেমন তোমার বোনেরও আছে। আমি আর একদিনও বুড়িটাকে এই বাড়িতে রাখতে পারবো না। গিন্নি, একটু বোঝার চেষ্টা করো, দায়িত্ব দুজনের থাকলেও সেটা তো পরের বাড়ি, আর বোনের বড়ও এখন বেঁচে নেই, তাদেরই ঠিক মতো সংসার চলে না, আর এইভাবে মাকে কি বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে? ঠিক বল আমি জানি না, দুদিন ছাড়া ছাড়া অসুস্থ হবে, ওসব এত আমি সেবা করতে পারবো না। হয় তোমার মাকে বিদায় করবে, আর তা নাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। বাবা, দিদা খুব অসুস্থ, দিদার জন্য একটু ওষুধ এনে দাও। বড্ড দিদা ভক্ত, তাই না? তোকে কে যেতে বলেছে ওই ঘরে? দিদা কাল রাত থেকে খুবই অসুস্থ মা, তোমরাও যাবে না, আর আমাকেও যেতে দেবে না। গিন্নি, সাত সকালে তুমি কি শুরু করলে? পাগল হলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি গিয়ে বলবে তোমার মাকে, না আমি গিয়ে ঘর থেকে বের করে দেব? না, আমি যাচ্ছি। মা, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? হ্যাঁ বাবা, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। হ্যাঁ মা, মানে কি করে যে বলি, একটা কথা তোমাকে বলতে এসেছিলাম। হ্যাঁ বাবা, বল না, কি বলবি? এমন সংকট বোঝ করছিস কেন? তন্নির মা বলছিল তোমাকে মেধাদের বাড়ি গিয়ে থাকতে। জানো তো, আমার এখন অভাবের সংসার, বেশ হাত টানাটানি যাচ্ছে কিনা, সেই জন্য। বুঝতে পেরেছি বাবা, তা আমি একটু সুস্থ হই, তারপরে না হয়। না না, এসব অজুহাত এখন আর চলবে না, এখনই এ বাড়ি থেকে বিদায় হও। অসুস্থ হয়েছো, মেয়ের বাড়ি গিয়ে চিকিৎসা করো। আচ্ছা বেশ, আমি এখনই চলে যাচ্ছি। কি রে দিদা, হঠাৎ তুই এই বাড়িতে কি মনে করে একা একা এলি? দিদা, মা অভাবের জন্য দুদিন আগে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তুই কি বলছিস এটা? আমার মেয়েটা মারা গেছে? তোমাদের বাড়ি অনেকটা দূরে, তাই কেউই তোমাদের জানাতে পারেনি। আমাদের তো ওখানে কেউ নেই, জমিদার ঋণের জন্য আমাদের ভিটেটাও দখল করে নিয়েছে, তাই আমি তোমাদের কাছেই চলে এসেছি। একেবারেই চলে এসেছি? কি সুন্দর কথা, এখানে একদিনও থাকা চলবে না। মামি, দয়া করে আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার বাড়ির সব কাজ করে দেব, দরকার হলে আমাকে একবার করেই কেঁদে দিও। মা, দিদিকে তাড়িয়ে দিও না, ওদের যে কেউ নেই, ওরা কোথায় থাকবে? কোথায় থাকবে তা আমি কি করে বলবো? কোনো আপদকে আমি আমার বাড়িতে জায়গা দেব না। সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছে, তখন থাকার অভাব হবে না। চল তো মা, চল এখান থেকে। কাজটা কি তুমি ঠিক করলে গিন্নি? ওই অসুস্থ মানুষটা ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাবে এখন? এসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, সকাল সকাল কাজে চলে যাও, আর আজ ফেরার সময় সাথে করে একটু মাংস নিয়ে এসো। মেয়েটা আজ কদিন ধরে খুব বায়না করছে। দিদা, হ্যাঁ বল, কিছু বলবি নাকি? খুব কষ্ট হচ্ছে তোর? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, আর চিন্তাও হচ্ছে একটু। তোর আবার কিসের চিন্তা রে? কোথায় থাকবো, কি খাবো? আচ্ছা দিদা, এই রাজ্যে তো রাজা আছে, আমরা যদি রাজার কাছে গিয়ে সাহায্য চাই, তবে কি রাজা মশাই আমাদেরকে সাহায্য করবেন না? করতে পারে, শুনেছি এ রাজ্যের রাজা নাকি খুব দয়ালু, কিন্তু আমাদের
মতো সাধারণ মানুষের সাথে কি আর তার সাক্ষাৎ মিলবে? চলো না দিদা, আমরা গিয়ে একবার অন্তত চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, সে না হয় যাবো কোনে, আগে ওই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিয়ে নি। বুঝলি মা, আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আমি একটু এই গাছের তলায় শুয়ে ঘুমিয়ে নি, তারপরে এই রাজপ্রাসাদে যাব। ফুলগুলো খুবই সুন্দর, একা একা সময় কাটবে না, আমি বরঞ্চ কিছু ফুল তুলে কলা গাছের ছালে দিয়ে মালা গাঁথি। তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আজ সকালে আমি না খেয়ে বেরিয়েছি। কে তুমি মেয়ে? আর এই রাস্তার ধারে গাছের তলায় বসে তুমি কি করছো? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আর এই গাছের তলাতেই তো আমাদের আশ্রয়। কিন্তু আপনি কে? আপনার পোশাক তো রাজাদের মতো। কি রে তোমা, তুই একা একা কার সাথে কথা বলছিস? এই তো রাজা মশাই, রাজা মশাই আপনি এখানে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই মেয়েটির মালার উপরে আমার নজর যায়। আমার মেয়ে এই ফুলের মালা খুব ভালোবাসে, তাই এখানে আসা। দেখ তোমা, আমরা রাজা মশাইয়ের কাছে যেতে চেয়েছিলাম, আর সৃষ্টিকর্তা রাজা মশাইকেই আমাদের কাছে পাঠিয়ে দিল। আমার কাছে যেতে চেয়েছিলে, কিন্তু কেন? তোমার দুঃখে আমি সত্যি শোকাহত। তুমি আমার সাথে আমার রাজ্যে চলো, আমার লোকেরা তোমাদের থাকার জন্য একটি ঘর তৈরি করে দেবে, আর তোমাদের দিন চলার জন্য আমার ঘোড়াশাল থেকে একটা দুগ্ধ গরু তোমাদের দেবে। আশা করি ওতেই তোমাদের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। রাজা মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন আপনার মহত্বের কথা লোকের মুখে মুখে শুনেছিলাম, আর আজ নিজের চোখেই দেখতে পেলাম। এই নিন রাজা মশাই, এই ফুলের মালাটি রাজকন্যার জন্য, আর আপনি চাইলে আমি প্রতিদিন একটা করে ফুলের মালা গেঁথে রাজকন্যার জন্য দিয়ে আসবো। বেশ বেশ, আমি খুব খুশি হলাম তোমার কথা শুনে। কাল থেকে রোজই একটি করে ফুলের মালা গেঁথে তুমি প্রাসাদে নিয়ে আসবে, আর তার বিনিময়ে আমি তোমাকে 10টা করে মুদ্রা দেব। তোর নাম হলো লালি, আর আজ থেকে তুই আমাদের বর্ষা। দিদা, গরুটাকে তুমি কি বোঝাচ্ছ? ও কি তোমার ভাষা বুঝতে পারছে? বুঝবে বুঝবে মা, প্রাণীরাও মানুষের ভাষা বোঝে। এখন একটা পাত্র নিয়ে আয় তো দেখি, গরুটার দুধ দোয়াই। হ্যাঁ দিদা, তোমার দুধ দোয়ানো হয়ে গেলে সেই দুধ আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে কিছু চাল ডাল কিনে আনবো। হ্যাঁ মা, আমারও যে ভীষণ খিদে পেয়েছে, কদিন ধরে ঠিক মতো খাওয়া হয়নি। তুই বাজার করে ফিরে এলেই রান্না বসাবো। কি রে মেয়ে, কি নিয়ে বসেছিস এখানে? আগে দুধ কাকা, টাটকা গরুর দুধ আছে আমার কাছে। ও আচ্ছা, তা তুই এতে জল মেশাসনি তো? ছি ছি, না কাকা, এমন পাপ কাজ আমি কেন করব? আপনি নিশ্চিন্তে নিতে পারেন। ঠিক আছে, আমাকে 2 লিটার দে তো। গ্রামে এখন আর দুধ পাওয়া যায় না, আর মেয়েটা দুধ ছাড়া ভাতই খেতে চায় না। তোর দুধ যদি ভালো হয় তাহলে প্রতিদিনই তোর কাছ থেকে দুধ নিয়ে যাব। দেখতে দেখতে তোমার সব দুধই বিক্রি করে ফেললো। বেশ কিছু টাকার দুধ বিক্রি করলাম, এই টাকায় আজকের বাজার হাট হয়ে যাবে। বাজার করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দিদা বলেছিল ওনার ভীষণ খিদে পেয়েছে। এসেছিস? সেই কখন থেকেই পথ চেয়ে বসে আছি, তা দুধ কি সব বিক্রি করতে পারলি? হ্যাঁ, বিক্রি করলাম তো, বাজারে দুধের ভীষণ চাহিদা, সব দুধ বিক্রি করে ফেলেছি। এই নাও, আজকের মতো চাল ডাল কিনে এনেছি। ও মা, তুই এত কিছু কিনে এনেছিস? তুই এখানে একটু বিশ্রাম নে, আমি রান্নাটা সেরে আসি।
বসার সময় নেই, ফুল তুলে মালা গেঁথে রাজপ্রাসাদে রাজকন্যাকে যে দিয়ে আসতে হবে। ও, তা মালাটা সুন্দর করে গাঁথিস, রাজার মেয়ে বলে কথা। পরদিন সকালে বুড়ি সকাল সকাল দুধ দোয়ায় আর তমা হাটে নিয়ে যায় তা বিক্রি করতে। তোর বাবা তো বাড়িতে নেই, সকাল সকাল বাজার করে বাড়ি ফিরতে হবে। বাবা কবে আসবে মা? বাইরে কাজে গেছে 1 সপ্তাহের জন্য। কি কি খাবি বল, আমি তাড়াতাড়ি কিনে নি। মা দেখো তোমাকে আবার এখানে তুই কোথায় পেলি? ওই দেখো মা, ওই তো। হতভাগী আবার কি বিক্রি করছে ওখানে? চল তো গিয়ে দেখি। কে রে, তুই এখানে আবার কি বিক্রি শুরু করলি? নাকি চুরি চামারি করছিস? মামি তোমরা? চুরি কেন করব, গরিব হতে পারি কিন্তু স্বভাব খারাপ নেই। আমি এখানে দুধ বিক্রি করছি। তুই দুধ কোথায় পেলি? রাজামশাই আমাদেরকে একটা গরু দিয়েছেন আর থাকার জন্য রাজপ্রাসাদ থেকে একটু দূরে একটা বাড়ি তৈরি করে দিয়েছেন। দুধ বিক্রি করে আমাদের সংসারটাই চলে যায়। তাহলে তো খুব ভালো। দিদা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। থাক থাক, খাতির জমাতে হবে না এত। এই তো নি, চল এখান থেকে, বাজার করে বাড়ি ফিরতে হবে আমাদের। মামি এই নাও, এই দুধটুকু নিয়ে যাও। তোদের মতো ছোট লোকের কোনো জিনিসই আমার লাগবে না। এই তো নি, চল এখান থেকে। এইভাবে 2-1টা দিন কেটে গেল। ময়না একটা পরিকল্পনা করলো, বুড়ির গরুটা চুরি করে সে তার বাড়িতেই নিয়ে আসবে। আজ রাতেই আমি চুপি চুপি বুড়ির বাড়িতে গিয়ে বুড়ির গরুটা চুরি করে আনবো। ওই মেয়েটা কত দুধ বিক্রি করছিল, আমি যদি ওই পরিমাণ দুধ প্রতিদিন বিক্রি করতে পারি তাহলে আমার সোনা দানা গয়নাগাটি সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে। মা মা, দিদাদের মতো আমাদেরও একটা গরু কিনবে। গরুটা অমন দুধ দেবে, আমি প্রতিদিন দুধ খাবো মা। দুধ খেতে আমার যে ভীষণ ভালো লাগে। হ্যাঁ কিনবো, আমিও তাই ভাবছি। ঠিক আছে, দেখিস আজকালের ভিতরে আমরাও একটা গরু কিনে ফেলেছি। সেদিন রাত্রেই ময়না চুপি চুপি বুড়ির বাড়িতে গেল। বেশ দূরেই বাড়িটা, ভাগ্যিস হাবুর মা বাড়িটা দেখিয়ে দিয়েছিল। আহা, কি নাদুস নুদুস গরু। গরুটা নিয়ে খড়ের গাড়াতে আগুন লাগিয়ে দিই, তাহলে সবাই ভাববে গরুটা ভয়ে পালিয়ে গেছে। বাইরে এমন আলো কিসের? আমার গরুটা ঠিক আছে তো? তোমা, এই তোমা, তাড়াতাড়ি ওঠ, বাইরে গিয়ে দেখি এত আলো কিসের। এ কি সর্বনাশ! তোমা, আমাদের খড়ের গাদাতে তো আগুন লেগে গেছে। দিদা দেখো, আমাদের গরুটাও তো নেই। আগে আগুনটা নেবা, তা না হলে বাড়িতেও যে আগুন লেগে যাবে। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশী কিছু লোক এসে আগুনটা নিভিয়ে দিল। সব শেষ হয়ে গেল আমার গরুটাও চুরি হয়ে গেল। আমি ওই গরুটা আর কোনোদিনও খুঁজে পাবো না। তোমার গরু নিশ্চয়ই চুরি হয়ে গেছে বুড়িমা। চোরে এ কাজ করেছে। সকাল হলে তুমি রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ জানিও। দেখবে তোমার গরু তুমি ফিরে পাবে। আর এখন অনেক রাত হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়ো। পরদিন সকালে বুড়ি আর তোমার রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ জানালো। আমার রাজ্যে চুরি? কার এত বড় সাহস? তুমি চিন্তা করো না বুড়িমা, তোমার গরু তুমি নিশ্চয়ই ফেরত পাবে। আমি এখনই সেনাদের পাঠাচ্ছি গরুটি খুঁজে আনার জন্য। তার আর দরকার নেই রাজামশাই, গরু আমাদের বাড়িতেই আছে। কাল রাত্রে আমার মা দিদাদের বাড়ি থেকে গরুটা চুরি করে নিয়ে গেছে। এ তুই কি বলছিস দিদি ভাই? হ্যাঁ দিদা, কাল রাত্রে আমি সব লুকিয়ে লুকিয়ে দেখেছি। তাই তো আজ সকাল সকাল রাজামশাইয়ের কাছে চলে এলাম। সেনাপতি, এখনই ওই চোরের বাড়ি থেকে গরুটা নিয়ে আসার ব্যবস্থা করো, আর সঙ্গে করে চোরটাকেও শক্ত করে বেঁধে নিয়ে আসবে। রাজার আদেশে সেনারা গরুটিকে নিয়ে এলো আর সেই সাথে ময়নাকেও ধরে নিয়ে এলো। এদিকে মোহিত রাজসভায় হাজির হলো। রাজামশাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
আমার রাজ্যে চুরির কোনো ক্ষমা নেই। সেনাপতি, এই চোরটাকে এখনই 6 মাসের জেল আর 100 চাবুকের মারার ব্যবস্থা করা হোক। গিন্নি, যেমন কর্ম তেমন ফল। তুমি জঘন্য আমি তা জানতাম, কিন্তু এতটা জঘন্য তা আমি জানতাম না। এইবারে তুমি নিজের কর্মের ফল ভোগ করো। মা, তোমার এই অদম ছেলেকে পারলে তুমি ক্ষমা করে দিও। বাবা, আমি তো তোকে ক্ষমা করেই দিয়েছি, কিন্তু আমার অন্তরে যে আঘাত পেয়েছি সেটা তো আমি কিছুতেই মুছতে পারবো না। তোরা তোদের মতো ভালো থাকিস। চল তো মা। বুড়িমা, যাওয়ার সময় তুমি তোমার গরুটা নিয়ে যেও।